নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি অধ্যাপক অসীম কুমার চক্রবর্তী। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। অসীম কুমার চক্রবর্তী অনেক পরিচয় আছে। তিনি যখন কথা বলেন তখন সেই কথাগুলোই যেন কি সুন্দর একটা গল্প হয়ে ওঠে এবং সেই গল্পের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাই নানান দৃশ্যে, কখনো উত্তরবঙ্গে, কখনো বা কলকাতায় স্পেন্সারে। তো যাই হোক, উনি একজন অধ্যাপক এবং ফিজিক্সের অধ্যাপক। উনি ভাবা রিসার্চ সেন্টারের জুনিয়র কলেজ মুম্বাইতে উনি অধ্যাপনা করতেন এবং অধ্যাপনার সঙ্গে সঙ্গে হেড অফ দ্য ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করেছিলেন এবং যখন তিনি চাকরিরত তখন তার কাছে প্রিন্সিপালের পর্যন্ত অফার এসেছিলেন, কিন্তু সেই অফার তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন। এবং প্রত্যাখ্যান শুধু করেননি, তিনি বলেছিলেন যে আমি ছাত্রদের মধ্যে থাকতে চাই, ছাত্রদের সঙ্গে কথা বলতে চাই এবং ছাত্রদের কথার মধ্যে থেকেই নিজেকে আবিষ্কার করতে চাই। কারণ আমরা তো প্রত্যেকেই জানি যে আমরা যখন কথা বলি, অন্যজন যখন কথা বলেন, অদ্ভুত ভাবে একটা আদান প্রদান ঘটে। এবং যেহেতু উনি অধ্যাপনা করেন, একটা শিক্ষক ওনার মনের মধ্যে আছে এবং বাইরেও আছে, অধ্যাপকও আছে, এবং ছাত্র আর অধ্যাপকের যে শিক্ষকের যে সম্পর্ক সেটা কখনোই আপার লোয়ারের কোনো ব্যাপার নেই। একদম একটা আলোচনার সময় একটা সময় আসে যখন দুজনেই একটা শাঁখো গড়ে, একটা সেতু গড়ে। তো যাই হোক, আজকে ওনাকে পেয়েছি, আমাদের সৌভাগ্য। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং বিষয়, যে ডিএনএ। এবার ডিএনএ আমরা তো জানি, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এখানে অনেক প্রোগ্রাম করেছি, তার অন্তর্ধান নিয়ে অনেক প্রোগ্রাম করেছি এবং শৈলমারি এপিসোড নিয়ে প্রোগ্রাম করেছি, এবং তারপরে আমরা গুমনামি বাবা বা ভগবানজিকে নিয়েও প্রোগ্রাম করেছি। কিন্তু এই ভগবানজির ব্যাপারে একটা জিনিস আমার খুব খটকা লাগে, এবং খটকা লাগার পর আমি একটা ছোট্ট প্রতিবেদন এখানে পেশ করেছি। বলা হয় 1985 সালে সেপ্টেম্বর মাসে ভগবানজি দেহত্যাগ করেন এবং তাকে কাঠের চিতায় তাকে পোড়ানো হয়। কাঠের চিতায় পোড়ানোর পর সেই যে চিতাভস্য, সেই চিতাভস্য রাখা হয় একটি জায়গায়। এবং তারপর যখন মুখার্জি কমিশন তৈরি হয়, মুখার্জি কমিশন তৈরি হওয়ার পর আমরা দেখতে পাই যে বলা হয় একটা দেশলাই কাঠিতে ভগবানজির দাঁত পাওয়া গেছে এবং সেটা ডিএনএ তে পাঠানো হয়েছে। ডিএনএ দু জায়গায় পাঠানো হয়, একটা হচ্ছে হায়দ্রাবাদ আর কলকাতা সিএফএসএল। সিএফএসএল এ বলা হয় যে কলকাতায়, সেখানে বলা হয় যে মেলেনি, ডিএনএ ম্যাচ করে, আনম্যাচড। আর হায়দ্রাবাদে যেটা বলা হয় যে সাফিসিয়েন্ট এলিমেন্ট আমরা পাচ্ছি না, তাই সেটা আমরা ডিএনএ ইনসাফিসিয়েন্ট, রেজাল্ট আসে ইনসাফিসিয়েন্ট। এখন অনেক গবেষক, এবার দু ধরনের গবেষক আমরা দেখতে পেয়েছি। একজন বলছেন 1925 সালে তিনি মারা যাননি, অন্যত্র কোথাও চলে গেছেন। আরেক গবেষক বলছে যে হ্যাঁ, না, 1925 সালেই তিনি মারা গেছেন। তো সেই সমস্ত মতান্তরে আমরা না গিয়ে একটা বিষয় স্পষ্ট আমরা বুঝতে চাই যে চন্দন কাঠের চিতা বা এমনি কাঠের চিতায় যদি একটি সব দেহকে পোড়ানো হয়, যখন তাকে পোড়ানো হচ্ছে তখন নাকি বৃষ্টি হচ্ছিল। যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন তখন আস্তে 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 বৃষ্টি হচ্ছে এবং সেই কাঠের চিতায় তাকে পুড়িয়ে দেওয়া হয়। এবার আমার যে একটা প্রশ্ন অসীম বাবুর কাছে, আমরা তো ইলেকট্রিক চুল্লির কথা শুনেছি অসীম বাবু। হ্যাঁ, ইলেকট্রিক চুল্লিতে একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা বাঁধা থাকে, অর্থাৎ, এবং সেই তাপমাত্রাটা আগেই নিয়ন্ত্রিত করে তারপর তাকে বাঁধা হয়। এবার ইলেকট্রিক চুল্লিতে একটা বডিকে পোড়ানো আর কাঠের চিতায় একটা বডিতে পোড়ানো টেম্পারেচারের কি রকম ফের হয়? একটু বলুন। কারণ ইলেকট্রিক চুল্লিতে আমরা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি টেম্পারেচারটা রাইজ করাতে পারি, কারণ এই কন্ট্রোল নিয়ে করা আছে। আর কাঠের চুল্লিতে অতটা যায় না। কাঠের চুল্লিতে যে টেম্পারেচারটা ওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম 2000। এবং মানুষের কপালে যে অস্থি, আরো কিছু কিছু জিনিস আছে, ওই এগুলো
কাঠের চুল্লিতে পোড়ালে সেগুলো ইয়ে হয়, মানে পুরো কার্বন হয়ে যাচ্ছে কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় হচ্ছে না। কারণ আমার নিজের মনে আছে 1975-এর জুন মাসে আমার বাবা যখন আচমকা মারা যান, কুচবিহারের শ্মশানে তার বডি নিয়ে যাওয়া হয় এবং বাবার ওই কপালের অস্থিটা আসলে কালেক্ট করার পর ওইটাতে মালদহের খেজুরিয়া ঘাটে পুরোহিত দিয়ে এটে করে নিক্ষেপ করা হয়। তখন আমি বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ি আর কি। আর এরপরে আমি বিভিন্ন পরে জানতে পারি, ম্যাগাজিন পরে জানতে পারি যে ক্যালিফোর্নিয়া বর্ণনা হচ্ছে যে উচ্চ তাপমাত্রায় ডায়মন্ড অর্থাৎ হীরাও পড়ে। ডায়মন্ড ইজ দ্য কার্বন। কাজে কার্বন পুড়লে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড দুটো গ্যাস তৈরি হয়। এবার যে সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্টটা করছিলেন তিনি থার্মাল প্রুফ জ্যাকেট তারপর এটা পরেছেন, কারণ একটা জিনিস যদি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ তুলতে হয় তাহলে তার মুখ চোখ চামড়া তো পড়ে যাবে, সেই জন্য তাই একটা মাস্ক পরে নিয়েছিলেন। যেমন ওয়েল্ডিংয়ের সময় অক্সি অ্যাসিটিলিন শিখা বা অক্সি হাইড্রোজেন শিখা তারা একটা রাখে, হ্যাঁ, ওই যখন ওয়েল্ডিং এর সময় করছে তখন ওই আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে আর অতি ব্রাইটনেসের কারণে বেশি হলো চোখের এফেক্ট হতে পারে, সেটা বাঁচাবার জন্য ওই ওয়েল্ডিং এতে একটা কাঁচ থাকে দেখার জন্য, এবং কাঁচটা কি করে একটা সার্টেন লেভেলের রশ্মিকে অ্যাবজর্ব করে নেয়, তাতে ফেস এটা সেফ হয়। ফিরে আসি আবার আগের কথায়, ওই যে ডায়মন্ড যে পড়ে এটা পরবর্তীকালে আমি যখন বিআরসিতে চাকরি করি ওখানে একটা ল্যাব আছে, মডিউলার ল্যাব, 1.5 থেকে 2.5 কিলোমিটার লম্বা, বোম্বাইয়ের আরব সাগরের তীরে, এবং ওখানে একটা এক্সপেরিমেন্ট আছে মস বাওয়ার এফেক্ট, RL রবার্ট লুই মস বাওয়ার, একজন জার্মান সায়েন্টিস্ট বের করেন। এবং সবচেয়ে মজার কথা ওখানে কোনো একটা স্যাম্পল হিটেড হতে হতে এক্স্যাক্টলি 12 ঘন্টা বাদে ও রিডিংটা নেওয়া হয়। আমার যে জায়গাটা খুব জানার ইচ্ছা, এই যে আপনি বললেন যে এই মাথার এই অংশের যে জায়গা চাকতির মতো থাকে, চাকতির মতো যে জায়গাটা ওটা পড়ে না, ওটা পড়ে না, এবং নাভির যে হাত সেটাও পড়ে না, দলা পাকিয়ে যায় কিন্তু পড়ে না। এটা নতুন আমরা জানতে পারলাম ওনার কাছ থেকে যে মাথার যে এই হাড়টা এইটা পড়ে না। হ্যাঁ, আমি ধরে নিলাম যে হিন্দু রিচুয়াল অনুযায়ী যে অস্থি যাকে বলে নাভির ওটা, সেটাকে ভাসিয়ে দেওয়া হয়। এটা প্রত্যেকেই জানেন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী। এখন প্রশ্ন হলো এই যে মাথার যে এই জায়গাটা এটাকে কি বলা হয়, মানে ফোরহেড, হ্যাঁ, কপাল, আর এমনিতে এটা হচ্ছে স্কাল। হ্যাঁ, এবং আমার বাবার চিতাটা যখন জ্বলছিল তখন ছিল যে খুলিটা, মানে উপরে চামড়া মাংস টাংস পড়ে গিয়ে খুলিটা তখন একজন পুরোহিত আমাদের সঙ্গে গেছিলেন, উনি একজনকে ইশারা করলেন বডিটা উল্টে দিতে, আরো কিছু কাঠটার দিয়ে যাতে খুলিটা যতটা পারে করা হয়। তারপরে সেটা এরপরে ওর মধ্যে চির ধরে গেল, স্প্লিটিং আর কি, এবং পাছে না হয়, কেননা শ্মশানের শিয়াল কুকুর থাকে, ওরা যাতে মুখ দিতে না পারে ওটাকে আস্তে আস্তে ভেঙে ফেললো কি, চির যেহেতু ধরে গেছিল। এই আর শ্মশান কুচবিহার মহাশ্মশান, ওর পিছনে ছিল একটা সরু। কতক্ষণ সময় লেগেছিল যে আপনার বাবাকে যখন কাঠের চিতায় যখন পোড়ানো হয়েছিল, ডিউরেশন কত? 4.5 hours এর মতো, মানে 4.5 ঘন্টা। হ্যাঁ বন্ধুরা এটা মাথায় রাখবেন যে কাঠের চিতায় যদি কোনো বডিকে পোড়ানো হয়, সেখানে তো কোনো বৃষ্টি কিছু হচ্ছিল না, তখন সেটা ছিল জুন মাস। হ্যাঁ, হালকা হালকা বৃষ্টি হওয়াতে আম কাঠ বা এগুলো একটু ভেজা ছিল, এই জন্য চিতাতে তোলাবার পর প্রথমে একটু পেট্রোল দিয়ে করা হলো, তারপর পাটশালা, হ্যাঁ, ওই জুটের যে এটা পাট আর কি, তার আগুনটা লাগিয়ে দেওয়া হলো। এছাড়া একটু পেট্রোল রাখা হয়েছিল যাতে চিতা জ্বলতে জ্বলতে নিভে না যায়। আমরা যেমন ঘরে হোমযজ্ঞ করার সময় ঘি দিই যাতে
ভালো, বদরপুর জলে আপনারও বৃষ্টি হচ্ছিল, আমাদের সাবজেক্টে হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ, দুটো একসাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, আমার যে প্রশ্নটা, মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা হুম, লেগেছে সেটা পোড়াতে। হুম, এই যে ফোরহেডের যে স্কাল্পের কথা আপনি বলছেন, হুম, এই স্কাল্পের কি ডিএনএ করা সম্ভব? হুম, সম্ভব। এই কারণে মনে করুন স্কাল্প একটা পাওয়া গেছে। এবার যখন একটা মানুষ বেঁচে থাকে তার শরীরে 6C12 ন্যাচারাল কার্বন আর 6C14 রেডিও অ্যাক্টিভ কার্বন 1:1 প্রপোর্শনটে থাকে। যখন মানুষটা মারা গেল তখন 6C12টা খুব দ্রুত হয় আর 6C14টা আস্তে আস্তে। এই পদ্ধতিতে যেটাকে বলে রেডিও কার্বন ডেটিং, আমরা ফসিলের এজ, তারপর একটা কাটা গাছের ডাল থেকে তার অ্যাকচুয়াল এজ, গাছের ডালটা হয়তো শুকিয়ে গেছে, এইটা একজন ব্রিটিশ সায়েন্টিস্ট মতো উনি বার করেছিলেন এবং এটা ইন্টারেস্টিং। এরপর ওইটা নিয়ে আমি একটু পড়াশোনা করি। তার মানে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ। স্কাল্প থেকে ডিএনএ সেটা আমরা বার করতে পারি, মানে ডিএনএ পেতে পারি। হুম, এবার যেহেতু আপনি চক্রবর্তী, হুম, অর্থাৎ আপনি ব্রাহ্মণ, হুম, সুতরাং আপনার শাস্ত্রজ্ঞান হুম, আর যথেষ্টই ভালো আমি বলছি। এই যে যে যখন আমরা অস্থি বিসর্জন দিই, হুম, হুম। আমরা তো নিশ্চয়ই স্কাল্প দিই না, আমরা শুধু নাভিকুণ্ড না কোনো, আবার অনেক সময় হ্যাঁ, খুলিটা তাপের কারণে ফেটে গেল, চাকরিটা কোথায় যে হারিয়ে গেল, শ্মশানের ওখানে আশেপাশে তো জঙ্গল টঙ্গল থাকেই, অনেকটা ছিটকে বেরিয়ে যায়। এটা অনেকটা পুরনো 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন এই সাইজের মতো বড় হয়। আচ্ছা, হ্যাঁ। সেটা কি কাঠে হওয়ার প্রবণতাটা বেশি? কাঠের আগুন আর কাঠের আগুনে ওটাকে ফিরে পাওয়ার প্রবণতাটা বেশি। আর ফিরে পাওয়া মানে ফিরে পাওয়া মানে ফিরে ওইটা না পাওয়া, আপনি বলছেন ছিটকে যাওয়া। যদি আপনি ইলেকট্রিক চুল্লিতে দিলেন হ্যাঁ। ওটা না পাওয়ার চান্সটাই বেশি। আর যদি কাঠের আগুনের তাপটা যেহেতু আস্তে আস্তে বাড়ছে, তা ওইটা পড়ে গেলে একজন অ্যালার্ট থাকতে হয়। হ্যাঁ, মানে বাড়ির ছেলে বা মেয়ে, হ্যাঁ, তারপরে যে পুরোহিত গেছে আরো কয়েকজন, হ্যাঁ। দেখে বাবা বা মায়ের অস্থিটা কোথায় ছিটকে পড়লো, হ্যাঁ। হ্যাঁ, একটু মানে কয়েক ফুট রেডিয়াস নিয়ে থাকতে হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে ইলেকট্রিক চুল্লির থেকে কাঠের যে পোড়া, হুম। এটা তো 8 ঘন্টা 40 মিনিট মধ্যে পোড়া। ইলেকট্রিক চুল্লিতে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার একে পুড়ে, হ্যাঁ, কারণ আমার লাগে না। হ্যাঁ আরো কমে। কারণ এবার 1987 সালে আমাকে নারোরা ইউপি থেকে, তখন ইনিশিয়াল পোস্টিং ওখানে আলিগড়ের কাছে, ওখানে 2টো বাস রিজার্ভ করে আমরা গিয়েছিলাম লখনৌতে। সেই সময় আমরা ওখানে প্রায় টেনে 6 সাড়ে 6 দিনের মতো ছিলাম, একটা ভালো হোটেলে ছিলাম। আমি সেই সময় চুপ করে ওখানে একটা রিক্সা, যেমন কয় সওয়ারি, একজন দুজন, আমি একাই যাব, যা তোমার ভাড়া আমি দিয়ে দেবো, এখানে গুমনামি বাবার আশ্রম আছে, আমি পড়েছি, হ্যাঁ, আমি একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, তা রিক্সাওয়ালা নিয়ে গেল, যা ইউজুয়াল ভাড়া তার সাথে সামান্য একটু বেশিও দিয়ে দিলাম। তারপর ঘুরে তারপর একটা ওখানে বাইরে একটা রোড সাইড ধাবায় খাওয়া দাওয়া খেলাম। আমি বললাম তুমি আবার আমাকে নিয়ে গিয়ে যে হোটেলে উঠেছি সেখানে গেছিলেন গুমনামি বাবার ইয়েতে ভেতরে গেছিলাম আমি, কিন্তু একটা সার্টেন রেঞ্জের ভেতরে ঢুকতে দেয় না। মানে সেটা কোথায় গেছেন? ফাইজাবাদ? লখনৌতে। মানে আশ্রমটা কোথায়? অত বছর আগের ঘটনা তো, কিন্তু ওখানে একটা ওই সমাধিস্থলে গেছিলেন? সমাধিস্থল, তার মানে আপনি গুপ্তার ঘাটে গিয়েছিলেন, যেখানে ওনাকে দাহ করা হয়েছিল এবং তারপর সেটা ইয়ে করা হয়েছে। পরে এই ব্যাপারটা জানাজানি হওয়ার পর আমাদের প্রিন্সিপাল মিস্টার রামচন্দ্র শুক্লাজি আমাকে মৃদু ভৎসনা করেন, বলে যে আমাদের বলে যেতে আমরা বারণ করতাম না। বলছে বাঙালিরা এমনিতে একটু কিউরিয়াস, কিন্তু এই হঠাৎ করে তুমি গায়েব হয়ে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা চিন্তায় ছিলাম, নতুন এসছে ছেলেটা লখনৌতে। আমি বললাম লখনৌর ব্যাপারে আমার এল্ডেস্ট ব্রাদার আর্মিতে ছিল, হ্যাঁ, ইনিশিয়াল পোস্টিং লখনৌ, ট্রেনিং ওখানে, তারপরে পুনাতে পোস্টিং ছিল।
হ্যাঁ, বয়স যেতে গেলে 1964-এর শেষের দিকে ও জয়েন করে। 65-এর পাকিস্তান ওয়ার, 71-এর বাংলাদেশ ওয়ার দুটোতে পার্ট করে। হ্যাঁ, গ্রাউন্ড ডিউটি। আমি এই প্রসঙ্গে আসবো, এই প্রসঙ্গে আমি ফিরবো, এটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গ। তার আগে যেটা আমরা বলছিলাম যে নাভিকুণ্ডলীটা অস্থি বিসর্জনের পক্ষে জরুরি এবং সেটা দেওয়া হয়, কিন্তু মাথার যে স্কাল এইটা অনেক সময় দেওয়া হয় না, এইটা আমরা ইয়ে করলাম। আচ্ছা, এই যে কাঠে আপনার যেহেতু বাবাকে কাঠে দাহ করা হয়েছিল, এই যে কাঠে দাহ করতে এবং দাহ করার 4.5 ঘন্টা তো দাহ করতে, মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, হালকা হালকা বৃষ্টি হওয়াতে বেশি লেগেছে। এইবার ধরুন ওই যে ওইখানে জায়গাটায় কুচবিহার শ্মশান, হ্যাঁ ওইখানে তারপর তো কাঠ সরিয়ে সব কাঠ পুড়ে ওই জায়গাটা, ওখানে খুঁজতে, ওই জায়গাটার নাম হচ্ছে পিলখানা। আচ্ছা, এই যে নাভিকুণ্ডলীটাও তো খুঁজতে হয়, মানে কোথায় আছে। এখানে যেমন ইলেকট্রিক চুল্লিতে যেমন নির্দিষ্ট জায়গায় নিচে পড়ে যায়, ওখানে তো সেটা না ছড়িয়ে ছিটিয়ে থাকে। কারণ পরপর 3টা কি 4টা এরকম কাঠের চুল্লি ছিল। এখন ওখানে ইলেকট্রিক চুল্লি ইয়ে হয়েছে, কিন্তু সেই সময় 1975-এর জুন মাস, কারণ এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। আমি বলছি এই যে আমি জানতে চাইছি, ওটা খুঁজতে খোঁজা নিয়ে কি আপনি 4.5 ঘন্টা বলছেন, না তারও বেশি? খোঁজা নিয়ে 4.5 ঘন্টা এক্সাক্ট। তো অ্যাপ্রক্স আমরা ধরতে পারি 4.5 ঘন্টা। তারপর সেই দিনই তো আপনার অস্থি বিসর্জন দিচ্ছেন? না, আমরা ওটা নিয়ে এসেছি বাড়িতে, তারপর উঠানে, ততদিন আমাদের বাড়ি পাকা হয়ে গেছে, উঠানে একটা জায়গায় এরকম একটা তুলসী গাছ কোথায় আছে, এটা টব আছে, আর পাশে অল্প একটু খুরপি দিয়ে মাটি খুঁড়ে টুড়ে একটা ডাব্বার মানে কৌটার মধ্যে রেখে ওটা রাখা হয়েছে। আর রোজ সন্ধ্যাবেলা ওখানে ধূপ ধুনা দিয়েছে বাবাকে স্মরণ করা। আজকে এই অসীম বাবুর কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম, যেহেতু উনি এক ধরনের বলতে গেলে উনি মানে গবেষকের কিছু আগে বা তার আগের ধাপ, মানে উনি যেভাবে ডেসক্রাইব করছেন, ডিএনএ নিয়ে যেভাবে বলছেন, আমাদের খুবই ভালো লাগলো আলোচনাতে। এবার যে জিনিসটা আমরা স্পষ্ট হলো, এই যে ডিএনএ টেস্ট, দাঁতের তো দরকার ছিল যখন মুখার্জি কমিশন বসলো, এই স্কাল্প দিয়ে করা যেত ডিএনএ টেস্ট, যেটা উনি বলছেন স্কাল্পটাও থেকে যায়, স্কাল্পটা বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন হয় না হিন্দু শাস্ত্র অনুযায়ী, নাভিকুণ্ডলীটাই দেওয়া হয়। আর যেহেতু স্কাল্পটা ফাটে, মানে এখানে ফেটে যায়, চারদিকে ছড়িয়ে যেতে পারে, এবং চারদিকে ছড়িয়ে গেলে ঘেলুটা ওই গরমে জ্বলে পড়ে যায়। হ্যাঁ, চারদিকে যদি ছড়িয়ে যায় সেটা খোঁজাও খুব ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু নাভিকুণ্ডলীটা যেহেতু একটাই হাত, চূর্ণ বিচূর্ণ হচ্ছে না, তাই তাকে খোঁজাটা অপেক্ষাকৃত সহজ। এই আমরা এইটুকু বুঝলাম, এবং এইটুকু বুঝে আমরা প্রচন্ড কৃতজ্ঞ হচ্ছি। এই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করবেন, ডিএনএ নিয়ে উনি যা বলছেন, যখন আমি এটা ভিডিওটা পোস্ট করব ইউটিউবে, আপনারা প্রশ্ন করবেন, সেই প্রশ্নটা আমি ওনার কাছে পৌঁছে দেবো। আবার এটা নিয়ে আমরা একদিন অবশ্যই সেটা নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আর ডক্টর অসীম চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ।